আসসালামু আলাইকুম। অনেক দেরি করে হলেও আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে প্রফেসর ডক্টর ইউনূসকে কিংবা প্রফেসর ডক্টর ইউনূস সরকারকে আমাদের সহযোগিতা করা উচিত। সহযোগিতা যে করা উচিত সেটা বাংলাদেশের আপামর জনসাধারণ অনেক আগে থেকেই জানে। কারণ গত অর্থাৎ 1971 পরে থেকে বাংলাদেশের মানুষ যে স্বাধীনতার পরবর্তী সময়ের বাংলাদেশকে দেখেছে এবং সেখানকার যে শাসক গোষ্ঠীকে দেখেছে, সে সকল শাসক গোষ্ঠীরা কেমন ছিল, তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল এবং কেমন ছিল সে সকল নেতা নেত্রীরা, সে সম্পর্কে কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু মনে আছে। হ্যাঁ, আমরা আবেগী জাতি, আমাদের সবসময় সবকিছু মনে থাকে না। সামান্যতেই আমরা অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু ভুলে গিয়ে আবার নতুন করে চিন্তা করার শুরু করি। তো এই জন্য অনেক দূরের কিছু ভুলে না গেলেও আমরা কিন্তু নিকটতের যেগুলো এগুলোকে আমরা মনে করতে পারি। তো সেদিক থেকে বিবেচনা করলে আমরা কিন্তু দেখতে পেরেছি যে বিগত সময়ের কেমন ছিল শাসন ব্যবস্থা এবং শাসক শ্রেণী কেমন ছিল, তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে বাংলাদেশের মানুষ অর্থাৎ শাসিত যারা, তারা কতটুকু হিমশিম অবস্থায় নিজেদেরকে জড়সড় একটা অবস্থার মধ্যে রেখেছিল সেটা কিন্তু আমরা দেখেছি। বিগত 18 বছর, 17.5 বছর, 18 বছর সময় বিএনপি হয়তো ক্ষমতায় ছিল না, কিন্তু জাতীয় ইস্যুতে কিংবা সত্যিকার অর্থেই, আমি কথাগুলো আমার মুখ দিয়ে আসলে বলাটা ঠিক হচ্ছে না, কারণ হচ্ছে আমি কিন্তু জাতীয়তাবাদ পরিবারের একজন সদস্য, অর্থাৎ সাবেক ছাত্রদল নেতা, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি। তো সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমার রক্তে এবং পারিবারিক ভাবেই বাবা মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কে ভালোবাসতেন, জাতীয়তাবাদ শক্তিকে ভালোবাসতেন এবং বিএনপিকে ভোট দিতেন, ছোটবেলা থেকে দেখেছি। এবং ইন্টারমিডিয়েটে যখন কলেজে পড়ি তখন পৌরনীতি সাবজেক্টটা আমার ছিল। পৌরনীতি সাবজেক্টটা থাকার কারণে আমি মানে স্বভাবতই রাজনীতি কিংবা বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে কিন্তু পরিণতি সাবজেক্টের শেষের দিকে যে অধ্যায়গুলো আছে সেখানে কিন্তু আলোচনা করা হতো। এবং পরিণতি সাবজেক্টটা এমন যে কথা বলতে গেলেই কিন্তু শাসন শ্রেণী, শাসক শ্রেণী, শাসন, সমাজ, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে হয়, সমাজ বিজ্ঞান এবং পরিণতি, এই দুটো সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে। তো আনফরচুনেটলি, অপ্রত্যাশিত ভাবে আমাদের সেই পরিণতি সাবজেক্টের টিচার কাশেম স্যার ছিলেন বিএনপির, অর্থাৎ তিনি সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কার্যক্রম সেগুলোকে খুব হাইলাইটস এবং পজিটিভলি আমাদের সামনে তুলে ধরতেন। আমি উদাহরণ হিসেবে বলি যে তিনি সবসময় বলতেন যে আদমজী জুট মিল এবং আমাদের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে কলকারখানা যতটুকু ছিল তা কিন্তু আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। কারণ সবকিছু ইন্ডিয়া নিয়ে গিয়েছিল, সর্বশেষ কিছু সংখ্যক ট্রাক তিনি বেনাপোল স্থলবন্দরে আটকে দিয়েছেন, যেগুলোর ফলশ্রুতিতে আদমজী জুট মিল করা সম্ভব হয়েছে। এবং আরো ছোটখাটো কিছু কলকারখানার কথা তিনি বলেছেন। তো সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 2 বছর ওনার কাছ থেকে প্রশংসা শুনতে শুনতে এবং ইতিহাস পড়তে পড়তে বিএনপিকে ভালোবেসে ফেলি আর কি। তো ইতিহাস যদি সত্যভাবে জানেন তাহলে বাংলাদেশের অন্তত যে শাসক শ্রেণী আছে তাদের মধ্যে যে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, সেটা কিন্তু আপনাকে ভালোবাসতেই হবে, না বেশি উপায় নেই। কারণ জাতীয়তাবাদ, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, এগুলো কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। তো পরবর্তী সময়ে জিয়াউর রহমানের এই দলটাকে, অর্থাৎ আমরা দেখেছি যে আমি যখন ইমাজউদ্দিন স্যারের কথাগুলো শুনতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওনার প্রত্যেকটা প্রোগ্রাম আমি মিস যেন না হয় সে চেষ্টা করতাম। যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরসি মজুমদার হলে ওনার প্রোগ্রামগুলো হতো, তখন দেখা যাচ্ছে যে দুপুরে অনেক সময় বন রুটি কলা খেয়েও দৌড়ে এসে ওনার প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছে এবং ওনার আলোচনা শুনেছে। এই ধরনের আসলে বুদ্ধিদীপ্ত জাতীয়তাবাদ শক্তির নেতা যারা ছিলেন তারা এখন অনেকেই প্রয়াত।
আমি আমাদের এমপি আনোয়ার সাহেব, ওনার সাথে একাধিক মিটিং মিছিল করেছি, এবং একসাথে পাশাপাশি দাঁড়িয়ে, হয়তো মিডিয়াতে খোঁজ করলে দেখা যাবে যে পাশাপাশি দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক মানে নেত্রী মুক্তির জন্য কিংবা নেত্রী মুক্তির আগে যে প্রোগ্রাম গুলো ছিল সে সকল প্রোগ্রাম গুলোতে আমরা কিন্তু আলোচনা করেছি, এবং বিভিন্ন মানববন্ধন করেছি। ইয়েস, মানববন্ধন করেছি অনেকগুলো। সেগুলো জাতীয় মিডিয়াতে এবং টেলিভিশন, মানে স্যাটেলাইট টেলিভিশনে কাভারেজ হয়েছে। সেই সকল প্রমাণগুলো হয়তো এখনো আছে তাদের আর্কাইভে। তো আমরা সে সময় থেকে দেখেছি যে ওই আদর্শবাদ নেতাগুলো যারা ইতিহাসকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, গণতান্ত্রিক যে একটা প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভালোবেসে যারা বিএনপিকে ভালোবেসেছেন, তাদের অনেকেই এখন প্রয়াত, এবং আদর্শিক রাজনীতির মধ্যে যারা আছেন তারা এখন অনেকে কিন্তু কিছুটা ডুব দিয়ে আছে। তারা কিন্তু হই হুল্লোড় করতেছেন না। এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বলবো, এবং ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্নদ্রষ্টা আমি বলবো, যে আমাদের প্রান্তীয় নেতা, ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের যে কাণ্ডারি, এবং বাংলাদেশকে যিনি একটি স্বপ্নময় অধ্যায়ে রূপান্তরিত করবেন বলে আমরা আশা করি, সেই তারেক রহমান কিন্তু বুঝেন যে আসলে এই মুহূর্তে যে একটা অশৃঙ্খলতা কিংবা বিশৃঙ্খলতা দলের মধ্যে আছে, অর্থাৎ দলীয় যে মানুষরা এখনো তিনি দেশে আসেননি, বিএনপি ক্ষমতায় আসেনি, অথচ রাস্তার মধ্যে দাঁড়িয়ে, উঁচু জায়গায় দাঁড়িয়ে সব মহিমায় হুঙ্কার দিচ্ছে যে আমাকে চাঁদা দিতেই হবে। তারা বলতেছে যে আমরা বিএনপি নেতা, এবং সর্বোপরি আপনারা আশেপাশে আরো তাকালেও ভয় পাবেন। আমরা বিএনপির করি, বিএনপির মানুষ হিসেবে বিএনপির কথা বলতেও এখন ভয় পাই। যেমন নারায়ণগঞ্জের একজন ছাড়া পেয়েছে, তাকে নিয়ে অনেকে অতি উৎসাহিত। আসলে এই অতি উৎসাহ কিন্তু অনেক সময় খুব খারাপ কিছু বয়ে আনে। সুতরাং রাজনীতিবিদরা হবে সত্যিকার অর্থে মানুষের কাছে আদর্শ, মানুষের কাছে একটা মডেল, আর তারা হবে স্মার্ট। স্মার্ট কথাটি বলতে গেলে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই স্মার্ট। স্মার্ট কি আপনার খুব পরিপাটি জামা পরলেন, কিংবা আপনার কি বলা যায়, খুব সুন্দর পোশাক পরলেন, এগুলো স্মার্ট না। স্মার্টনেস থাকে ব্রেনে, অর্থাৎ স্মার্টনেস একটা মূল্যবোধ। সেই মূল্যবোধটা কি? সেই মূল্যবোধটা হচ্ছে যে আপনার সেই গুণগুলো, সেই মূল্যবোধের জায়গাগুলো, যেগুলো আপনার চরিত্রের মধ্যে অন্যজন দেখে সে তার চরিত্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, এটাকে স্মার্টনেস বলে। আমি উদাহরণস্বরূপ বলবো যে শাহরুখ খান, সালমান খান, আপনারা কিন্তু কখনো মনে হয় না যে আমি যদি শাহরুখ খান হতাম, আমি যদি সালমান খান হতাম, কিংবা আমি যদি মোশাররফ করিম হতাম, এরকম কিন্তু আপনার মনে হয় না। কিন্তু যখন প্রফেসর ডক্টর ইউনূসকে দেখায়, তখন আপনি কিন্তু নিজের মানে অযাচিত মনে ভাবেন যে আমি যদি তার মতো ব্রিলিয়ান্ট হতাম। কিংবা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ভিসি, ভাইস চ্যান্সেলর, কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের যারা প্রধান আছেন, তাদেরকে যখন দেখায়, তখন কিন্তু আমরা মনে মনে ভাবি যে যদি তাদের মতো ব্রিলিয়ান্ট হতে পারতাম, তাদের মতো মনীষী হতে পারতাম। দ্যাটস মিন স্মার্টনেস। এটা কি স্মার্টনেস বলে? এটা কি বলে? মূল্যবোধ, সামাজিক একটা পর্যায়। তো যাই হোক, এখন সেই মূল্যবোধের জায়গা থেকে কয়জন নেতা বর্তমানে অ্যাক্টিভ আছে, সেটা কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান বোঝেন। তিনি এখন দেশে আসলে যে লাগামহীনতার একটা রাজনীতি চলতেছে, এটা কিন্তু আরো বেশি কি বলা যায়, বিশৃঙ্খলা তৈরি হবে, এটা সত্য। কারণ তিনি একার পক্ষে সম্ভব হবে না সবকিছুকে সামাল দেওয়া, তাই এদেরকে আগে থামাতে হবে। আমি সেদিন দেখেছি রুমিন পারহানা সহ আরো কেন্দ্রীয় কিছু ভাই আপারা এই সম্পর্কে কথা বলতেছেন যে আসলে কিছু নেতাকর্মীরা বিএনপির নাম ব্যবহার করে লাগামহীন ভাবে তাদের কথাবার্তা কিংবা চলাফেরা উগ্রতার উপর দিয়ে নিয়ে যাচ্ছেন। এটা আসলে মানুষের কাছে কখনো গ্রহণযোগ্যতা হবে না, কিংবা গ্রহণযোগ্যতা পাবে না। তো আলোচনা করতেছিলাম যে ডক্টর ইউনূসকে আমরা সময় দিতেই হবে। সময় দিতে হবে। কেন সময় দিতে হবে? কারণ হচ্ছে যে আপনারা দেখেন টাইম ম্যাগাজিনের মধ্যে যে আসা প্রভাবশালী ব্যক্তিদের যে তালিকা, সেখানে আমরা কি কখনো ভেবেছি যে আমাদের দেশের একজন মানুষ
ওই সকল অর্থাৎ বিশ্বের এত ক্ষমতাধর মানুষগুলোর মাঝে আমাদের ডক্টর ইউনূসের নাম, সে যেখানে গোটা ভারতের একজনের নামও নেই, এটা আমাদের জন্য কত বড় গৌরবের। এবং আমি একটা উদাহরণ দিই আপনাদের কাছে। আমাদের দেশ বর্তমান কিন্তু অর্থনৈতিক একেবারে একটা ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে ফ্যাসিস্টরা। সেই জায়গা থেকে মানে উত্তরণের জন্য একটা ভালো সরকারকে, অর্থাৎ কল্যাণকর সরকারকে সময় দিতে হবে। সে কল্যাণকর সরকার আমি মনে করি যে ডক্টর ইউনূস। এটা অবভিয়াসলি এখন বলতেই পারি, কারণ আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু গতকাল বলেছেন যে উনি ক্ষমতা নিয়েছেন, আমরা ওনাকে বিশ্বাস করি এবং উনি পারবেন বলে আমরা আশা রাখি এবং বিশ্বাস করি। ইনশাল্লাহ উনি পারবেন এজন্য যে আমাদের যখন কোনো দূরবর্তী আত্মীয় স্বজন খুব ভালো অবস্থাতে থাকে বা ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু আমরা বলি যে আমার তালতো ভাইয়ের শালা, মানে সে হয়তো আমাকে চেনে না, আমি হয়তো তাকে চিনি না, কিন্তু আমি জানি সে সচিব। তাই বলি যে আমার ভাইয়ের শালার শালা অমুক জায়গার সচিব, কিংবা অমুক জায়গার ভালো পর্যায়ে আছে, কিংবা সেনাবাহিনীর অমুক ডিভিশনের অমুক, কিংবা যে কোনো একটা পর্যায়ে যদি ভালো পজিশন থাকে, টাকা পয়সা থাকে, আমরা কিন্তু পরিচয় দিই। পক্ষান্তরে নিজের ভাই যদি একটু নর্মাল অবস্থা থাকে, তাহলে কারোর সামনে বলে না যে সে আমার ভাই। তো প্রফেসর ডক্টর ইউনূস এখন গ্লোবালি এমন একটা পর্যায়ের মানুষ, প্রত্যেকটা উচ্চবিত্ত দেশগুলো বলে যে প্রফেসর ইউনূস আমার বন্ধু, কারণ সে গ্লোবালি ওয়েল নোন, বৈশ্বিকভাবে সবাই তাকে চেনে। আর সেই চেনা মানুষটার সাথে একটু সখ্যতা গড়ার জন্য সবাই কিন্তু চেষ্টা করবে যে বাংলাদেশের ডক্টর ইউনূস আমার বন্ধু, সুতরাং তার সাথে আমি একটা বন্ধুত্ব করি, হয়তোবা তাকে দিয়ে আমি কোনো জায়গায় একটু লিঙ্ক আপ করে কিছু আদায় করতে পারবো। এই ধরনের চিন্তা কিন্তু থাকে। তো সেজন্য এখন কিন্তু বাংলাদেশের দিকে সবার একটু সফট নজর। দিস ইজ নট বাংলাদেশের দিকে, এটা আমি বলবো যে প্রফেসর ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশের দিকে। তো তিনি বলেছেন যে দেশটাকে আসলে একটা হাইওয়েতে তুলে দিয়ে যাবেন, এবং তিনি পারবেন, কারণ তার তো অর্থবৃত্তির লোভ নেই। আর লোভ থাকলেও সে টাকা দিয়ে কি করবেন? এখানে সে প্রধান উপদেষ্টা থেকে যত টাকা কামাই করেন, তার সাথে বেশি সে কামাই করার ব্যবস্থা তার আছে। সুতরাং সেটা ছেড়ে যে এখানে এসেছেন, নিশ্চয়ই দেশকে ভালোবেসে এসেছেন। তাই এই মুহূর্তে বিএনপি, আমি শুধু বিএনপির কথাই বলবো, কারণ বিএনপি ছাড়া তো আসলে মেজরিটি পার্সনের আওতা যদি কাউকে ধরা হয়, তাহলে সেভাবে ধরা যাবে না। কারণ সংখ্যাগরিষ্ঠ দিক থেকে বিএনপির ধারে কাছেও তো অন্য কোনো দল নেই, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে ফ্যাসিস্টরা তো চলে গেছে, তাদের বিচারের আওতায় আনা পর্যন্ত, এবং পরবর্তীতে স্বৈরাচার কখনো উঠে দাঁড়িয়েছে এরকম ইতিহাস আমিও পড়িনি। সুতরাং তাদেরকে এখন আর রাজনীতির আন্ডারে রেখে কথা বলার দরকার নেই। সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, শুধু বিএনপিকে নিয়েই কথা বলতে হবে। তো বিএনপিকে নিয়ে কথা বলতে গেলে আমি একটা কথা বলবো, যে সেটা হচ্ছে বিএনপিকে একটু ধৈর্যশীল হয়ে, একটু নমনীয় হয়ে, নিজেদের যে অবস্থান সেটা জনগণের সাথে স্পষ্ট করার একটা সময় নিতে হবে। অর্থাৎ আমরাও যে খাই না, খাবো না। এখন অনেকে ধরতে পারেন যে আমি বিএনপি হয়ে কেন কথাগুলো বলতেছি, কিংবা আমার তো সেন্ট্রালে 2-4 জন বড় ভাই আছে, যেহেতু আমি রাজনীতি করেছি। আমি 2017 সালে নেত্রীর জন্য যে আন্দোলন হয়েছিল, অনশন কর্মসূচি হয়েছিল প্রেস ক্লাবের সামনে, সেই প্রেস ক্লাবের সামনে 4টা পর্যন্ত ডিএমপি থেকে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল। হঠাৎ করে অতর্কিতভাবে, আপনারা জানেন যে 12টার দিকেই পুলিশ লাঠিচার্জ করে আমাদেরকে তুলে দিয়েছে। সেই লাঠিচার্জের আমিও শিকার হই, আহত হই। আর যে সকল বড় ভাইরা ছিল, তাকে দেখি যে কেউ নেই। আমি বলি ঢাকা কলেজের আমার প্রান্তীয় বড় ভাই, রাজনৈতিক শ্রদ্ধেয় বড় ভাই আখতার হোসেন মামুন ভাই,
ওনাকে ফোন করছি, উনি বলল যে বিজয়নগর পানি ট্যাঙ্কির পাশে আমি একটা চায়ের দোকানে আছি, যদি পসিবল হয় আয়, আর নয়তো তুই চলে যেতে পারিস। তখন আমার শার্টের এক জায়গায় ছেঁড়া এবং পায়ে প্রচন্ড ব্যথা। তো সেটাই আমার রাজনৈতিক প্রোগ্রামের শেষ দিন ছিল। এরপরে আর আমি পার্টি অফিসে গিয়েছি, ভাইদের সাথে কথাবার্তা বলেছি, কিন্তু প্রোগ্রাম আসলে তার উপরে ঘটা করে আর ওইরকম কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়নি। কারণ আমি দেখেছি যে আসলে মানে কাদেরকে নিয়ে রাজনীতিতে যাব, সবাই তো সুলতান সালাউদ্দিন কাদের টুকু ভাই, অর্থাৎ সুলতান টুকু, আমরা সাবেক ছাত্র দলের যে সভাপতি আমাদের, উনি পর্যন্ত পুলিশ দেখলে দৌড়ে পালায় যায়, তাহলে আমরা কার পেছনে দাঁড়াতাম? তো যাই হোক, আমি কথাগুলো বলতেছি এই জন্য যে আসলে অবস্থা মানুষের সবকিছুই ঠিক করে দেয়। তো আমি যে কথাটা বলতেছিলাম যে এখন পরবর্তী বাংলাদেশের যে ক্ষমতা, গণতন্ত্র নিয়ে কথা বলতে বলা যায়, বাংলাদেশে কিন্তু এখন গণতান্ত্রিক অবস্থা আছে, এটা আমি মনে করি যে আছে। কেন মনে করি আছে? কারণ হচ্ছে যে গণতন্ত্র মানে তো হচ্ছে জনগণ তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে, কোনো বাধা থাকবে না। অর্থাৎ স্বৈরতন্ত্রের মতো এভাবে চুপ থাকতে, যে চুপ ছিল সেই চুপটা আর এখন মানুষ থাকতেছে না। সুতরাং সেদিক থেকে কিন্তু মানুষ যথেষ্ট পরিমাণ এখন স্বাধীন। তো গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক সরকার বলতে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার, বিপ্লবী সরকার কিংবা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার যখন গঠিত হয়েছে, প্রফেসর ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা হয়েছে, তখন কিন্তু তার বিরুদ্ধে কেউ আন্দোলন করেনি। সুতরাং এটা কিন্তু জনগণের ম্যান্ডেটের সরকার আমি বলবো। আর নির্বাচন একটা যথাসময়ে হবে, তার আগে অবশ্যই বিচারের জন্য আমরা অপেক্ষা করতে হবে। গণহত্যার বিচার, ফ্যাসিস্টের বিচার, এবং যে হাসিনার যতগুলো অপকীর্তি আছে, বিদ্রোহের কি সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে। কারণ দেখেন, যে ব্যক্তি 16 দিন সংসার করে তার স্বামীকে হারিয়েছে 17 বছরের জন্য, সে মহিলার জীবনে আপনি কি ফিরিয়ে দেবেন? আপনি বিচার চাইবেন না? আপনি কি মানুষ না? যে মেয়েটি ব্রিফিং দিয়েছিল সকল মিডিয়ার সামনে, আমি 4 মাস থাকা অবস্থায় বাবা জেলে গেছে, 17 বছর পর বাবাকে পেয়েছি, ক্লাস 6 একবার জেলখানে দেখা হয়েছিল। সেই মেয়েটা তার শৈশবে যে বাবাকে হারিয়েছে, তার যে বাবার সাথে যে স্মৃতি, শৈশবে বাবার যে বেড়ে ওঠা, বাবাকে, সন্তানকে যে আদর করা, সন্তান যে বাবাকে আদর করতো, এই যে একটা বাবার হাত ধরে সন্তান গড়ে উঠতো, পারবেন সেই মেয়েটা জীবনকে ফিরিয়ে দিতে? এভাবে মানবিকতার বিচার করতে গেলে আপনি বিদ্রোহের সময় দিতেই হবে। সুতরাং সময় দিন, ধৈর্য ধরুন। আমরা আবারও বলি যে ঠিক কথাটি বলেছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, সময় দিতে চাই। সবগুলো বিচার করার জন্য আমরা তাদেরকে যথেষ্ট সময় দেব, এবং সকল প্রকার সংস্কার শেষে ইনশাল্লাহ একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে প্রফেসর ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তরে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবেন, এই শুভকামনা করব। ততদিন পর্যন্ত আমরা সময় দেব, এবং শান্তি শৃঙ্খলার সাথে দেশে সকল অরাজনৈতিক অরাজকতা যেন তৈরি না হয়, সেগুলোর দিকে দৃষ্টি রেখে আমরা সবাই সবার জায়গা থেকে একটা সহযোগিতার যে মনোভাব, সেটা তৈরি করে প্রফেসর ইউনূসের পাশে থাকবো, এই মনোভাব ব্যক্ত করে আমি আজকে আমার কথাগুলো শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।